বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা তোমরা বলছিলে তোমাদের জন্য ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে মক টেস্ট নেওয়ার জন্য, তাই আজকে তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে মক টেস্ট নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অন্যান্য দিনের মতো প্রত্যেকটা ক্লাস এবং পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্রতিনিয়ত মক টেস্ট আমরা করছি তোমাদের জন্য। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে আমরা ক্লাস তোমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করে নেবে। তার পাশাপাশি বন্ধুরা তোমরা এটাও জানো যে আমরা তোমাদের সাথে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি, তোমরা ওইখানে তাড়াতাড়ি জয়েন করে নাও, তাহলে প্রিভিয়াস যে সমস্ত ক্লাস আমরা করিয়েছি এবং ক্লাসের প্রত্যেকটি পিডিএফ ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে তোমরা আজকে যদি এখন তোমরা জয়েন করো, তাহলে তোমরা পূর্বে দেওয়া প্রত্যেকটি পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে এবং মক টেস্ট যে গুরুত্বপূর্ণ আমরা ক্লাসগুলি করাচ্ছি এগুলির যে পিডিএফ ওইগুলিও এখানে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। এবং বন্ধুরা তোমাদের জন্য আপকামিং ডেজ আমরা কি করছি, আমরা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে যাচ্ছি। আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য ইংলিশ ক্লাসও স্টার্ট করে দিয়েছি। তো তোমরা প্রতিনিয়ত আমাদের টাচে থাকবে, অবশ্যই এক্সাম হলে উপকৃত হবে, এটা আমাদের বিশ্বাস। তাহলে চলো আজকের কোশ্চেন আমরা শুরু করি। তো বন্ধুরা তোমরা জানো যে 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করতে হবে। তো কোশ্চেনটা প্রথমে পড়ে নাও। এট প্রেজেন্ট ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার, কনজিউমার অ্যান্ড ইম্পোর্টার অফ ফর হুইচ অফ দ্য ফলোয়িং কমোডিটিস। যে হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ভারতে নিম্নলিখিত উৎপাদিত পণ্যগুলির বৃহত্তম উৎপাদনকারী, ভোক্তা এবং আমদানিকারক কোনটি? কোনটি সবচেয়ে বেশি ভারতবর্ষে প্রডিউস করা হচ্ছে, কনজিউম করা হচ্ছে এবং অবশ্যই কি করা হচ্ছে, ইম্পোর্টও করা হচ্ছে, নিচের কোনটি? তো তোমাদের সময় শুরু। তোমরা 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করো। কোশ্চেনটি মনোযোগ সহকারে পড়ার পরেই তোমরা বক্সে আনসার করবে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে অনেকটা খুশিতে, তো তোমরা অবশ্যই অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে। ইয়েস ফ্রেন্ড, তো তোমাদের সময় শেষ। এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, পালসেস। ইয়েস ফ্রেন্ড, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, রেড সয়েলস আর ডেফিসিয়েন্ট ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং? নিচের কোনটির মধ্যে লাল মাটির ঘাটতি রয়েছে? ইয়েস, তোমাদের সময় শুরু। তোমরা এই নির্দিষ্ট 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার দাও। যেহেতু এক্সাম হলে টাইমের ব্যাপার আছে, তো আমরা তোমাদেরকে অল্প সময়ের মধ্যে যে আনসার করার হ্যাবিট, এটা তোমাদের মধ্যে আমরা করতে চাইছি। ইয়েস, তোমাদের সময় শেষ। যে বলছে যে নিচের কোনটির মধ্যে লাল মাটির ঘাটতি রয়েছে? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অল অফ দ্য অ্যাভাব। নিচে নাইট্রোজেন, পটাশ, হিউমাস, তো প্রত্যেকটির মধ্যে লাল মাটির ঘাটতি রয়েছে। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন টার্মস অফ দ্য টোটাল প্রোডাকশন অফ আয়রন ওর ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের আয়রন আকরের মোট উৎপাদন যে বিবেচনা, সেই বিবেচনায় ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক আয়রন উৎপাদনে কত? তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো এখন এখানে সঠিক উত্তরটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, ভারতের স্থান যে লৌহ আকরিক যেটা আছে, এটা উৎপাদনে, প্রোডাকশানে ভারত চতুর্থ স্থানে আছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। বন্ধু তোমাদের জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তো তোমরা আমাদের সাথে থাকবে। যেহেতু এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে অনেকগুলি কোশ্চেন, অনেকটা মার্কস থাকবে, তাই আমরা প্রথমে তোমাদের সামনে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো এবং পরবর্তীতে আরও 6 মাস করব। তো আমরা 7-8টি ক্লাসের মধ্যেই সবগুলি শেষ করার চেষ্টা করব। একটি ক্লাসে বেশি বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। কোশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেটুস ইন ইন্ডিয়া লাই বিটুইন আরাবল্লী অ্যান্ড বিন্ধ্য রিজন? যে ভারতবর্ষে যে মালভূমি আছে, যে মালভূমি আরাবল্লী পর্বত যেটা আর বিন্ধ্য পর্বতের মধ্যে কোনটি অবস্থিত? আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মধ্যে নিচে কোনটি অবস্থিত?
তোমরা সবাই অ্যান্সার করো সেই 10 সেকেন্ড সময়ের মধ্যেই। জিওগ্রাফি পার্টটা অনেকটা ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে পড়তে হবে, তাই তোমরা বলছিলে তোমাদের জন্য অবশ্যই যাতে আমরা জিওগ্রাফি মক টেস্ট আনি, তাই তোমাদের কমেন্টের সাড়া দিয়ে কিন্তু আজকে তোমাদের জন্য এই জিওগ্রাফি মক টেস্ট ক্লাসটি নিয়ে আসা। তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখবে। তো বন্ধুরা, এখন এখানে আনসার কোনটি হবে? কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে অপশন বি, মালওয়া প্লেটো। মালওয়া প্লেটো হচ্ছে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, 3 বিঘা করিডোর ইজ এ ডিসপিউট বিটুইন। 3 বিঘা করিডোর একটি বিবাদ, সেই বিবাদটি নিচের কোন কোন দেশের মধ্যে 3 বিঘা বিবাদটি রয়েছে? 3 বিঘা বিবাদ নিচের কোন কোন দেশের সঙ্গে সম্পর্কিত একটি বিবাদ? তোমরা সবাই আনসার করো। ইয়েস, তো তোমাদের সময়ও শেষ, 10 সেকেন্ড। তো এখন আনসার কি হবে বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে ইয়েস বন্ধুরা তোমরা সঠিক উত্তর দিচ্ছ। তো এখন সঠিক উত্তর হবে এখানে অপশান সি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যেই এই 3 বিঘা করিডোর একটি বিবাদ আছে। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিকোয়েন্স অফ সি পোর্টস অফ ইন্ডিয়া ফ্রম সাউথ টু নর্থ। দক্ষিণ থেকে উত্তরে যে ভারতের যে সি পোর্ট সমুদ্র বন্দর আছে, এখানে সমুদ্র বন্দরের নাম দেওয়া আছে। আমরা এখান থেকে অনুক্রম অনুসারে ক্রোনোলজিক্যালি আমরা এখানে সাজাবো যে কোনটি যে সাউথ থেকে নর্থের দিকে কিভাবে আছে। সাউথ থেকে নর্থ সিরিয়াল অনুসারে আমাদেরকে সাজাতে হবে। তো আমি একটু সময় বেশি দিচ্ছি, তোমরা ভালোভাবে কোশ্চেনটি পরে আনসার করার চেষ্টা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা। এক্সাম হলে যে সমস্ত কোশ্চেন আসার চান্স, ওইগুলি থেকে বাছাই করে আমরা তোমাদের সামনে এমসিকিউ টাইপ যে তোমাদের যে স্পেশাল মক টেস্ট চলছে এখানে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা এক্সাম হলে যাওয়ার পূর্বেই বেশি বেশি হয়ে যায়। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তিরুবনন্তপুরম, কোচি, কালিকট, লাস্ট আছে ম্যাঙ্গালোর। এগুলি সাউথ টু নর্থ ক্রোনোলজিক্যালি এখানে রাইট আনসার অপশন সি সঠিক। ইয়েস। কোশ্চেন নাম্বার 7, গুরু শিখর পিক। গুরু শিখর একটি পর্বতের শৃঙ্গ। তো গুরু শিখর পিক ইজ লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস। কোন স্টেটে এই গুরু শিখর পিকটি অবস্থিত? নিচের কোন স্টেটে? তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। ইয়েস, গ্রেট, ভেরি নাইস। তো তোমাদের সময়ও শেষ। আমি এখন সঠিক উত্তরটি বলে দিচ্ছি যে এখান সঠিক উত্তরটি হবে রাজস্থান। ইয়েস, গুরু শিখর যে পিকটি এটি আছে রাজস্থান স্টেটের মধ্যে। কোশ্চেন নাম্বার 8, দ্য প্রিন্সিপাল কপার ডিপোজিটস অফ ইন্ডিয়া লাই ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস। ভারতের যে মূল তামা যে সঞ্চিত আছে, নিচের কোন জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে তামা সঞ্চিত আছে ভারতবর্ষে? তো তোমাদের সময় শুরু। তোমরা সঠিক সময়ের মধ্যে 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা রাখো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময়ও শেষ। তো এখন এখানে সঠিক উত্তরটি কী হবে? যে নিচের কোথায় সবচেয়ে বেশি পরিমাণে কি জমা আছে? তামা জমা আছে। কোন জায়গাতে জমা আছে বন্ধুরা? ইয়েস ফ্রেন্ড, বিহারের যে হাজারিবাগ অ্যান্ড সিংভূম। বিহারের হাজারিবাগ এবং সিংভূমে সবচেয়ে বেশি পরিমাণে তামা সঞ্চিত আছে। কোশ্চেন নাম্বার 9, দ্য অনলি জোন ইন দ্য কান্ট্রি দ্যাট প্রডিউসেস গোল্ড ইজ অলসো রিচ ইন আয়রন। একমাত্র জোন, নিচের কোন জোনটিতে সবচেয়ে বেশি পরিমাণে গোল্ডও প্রডিউস করা হচ্ছে, এর পাশাপাশি আয়রন ও উৎপাদন করা হচ্ছে? নিচের কোন জোনের মধ্যে? অপশন এতে দেওয়া আছে নর্থ ইস্টার্ন জোন, বিতে আছে নর্থ ওয়েস্টার্ন জোন, সিতে আছে সাউদার্ন জোন, অ্যান্ড ডিতে আছে যে নান অফ দ্য অ্যাবভ। তোমাদের সময়ও শেষ। তো এখন বন্ধুরা, হ্যাঁ তোমরা তো সবাই সঠিক উত্তর দিচ্ছ। ইয়েস, ইউ অল আর রাইট। তো এখন আমি তোমাদেরকে আনসারটি বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি,
সাউদার্ন জোনে সবচেয়ে বেশি কিন্তু এই যে গোল্ড প্রডিউস করা হয়, এবং এর পাশাপাশি আয়রনও সমৃদ্ধশালী একটি জোন হচ্ছে সাউদার্ন জোন। কোয়েশ্চন নাম্বার 10, দ্য নাম্বার অফ মেজর ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজড ইন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষে কয়টি আছে? তো বন্ধুরা তোমাদের সময় শুরু। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টি আছে এখানে অপশান দেওয়া আছে। অপশান এতে 15 দেওয়া আছে, বিতে আছে 22, সিতে আছে 12, ডিতে আছে 9। তো বন্ধুরা তোমাদের সময়ও শেষ। এখন সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, 22। ভারতীয় ইউনিয়নে অফিসিয়ালি 22টি ভাষা স্বীকৃত আছে। বন্ধুরা এইভাবে তোমাদের সাপোর্ট পেলে আমরা যথেষ্ট পরিমাণে তোমাদের সাপোর্ট পাচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদেরকে কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছ। এভাবে সাপোর্ট পেলে আমরা তোমাদের জন্য আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ আরও স্পেশাল ক্লাস অবশ্যই করব, যে খুশি কাজ করতে অনেকটাই ভালো লাগে। ইয়েস ফ্রেন্ড, তো চলো কোশ্চেন নাম্বার 11, 3 ইম্পর্টেন্ট রিভার্স অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাভ দেয়ার সোর্সেস নিয়ার দ্য মানসরোবর লেক ইন দ্য গ্রেট হিমালয়াস। যে মানসরোবর লেক থেকে উৎপত্তি হয়েছে, মানসরোবরের যে লেক, ওই লেকই হচ্ছে উৎস নিচের কোন নদীগুলির? এখানে তোমাদের সময় শুরু। ভালোভাবে কোশ্চেনটা পড়ে তারপরে আনসার করার চেষ্টা করো। যে মানসরোবর লেক থেকে কোন 3টা নদী উৎপত্তি, কোন 3টা নদীর উৎস মানসরোবর লেক? ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ব্রহ্মপুত্র, ইন্ডাস অ্যান্ড সুতেজ। এই যে 3টা রিভার, এই 3টা রিভারের যে উৎস হচ্ছে এই যে মানসরোবর লেক। এই মানসরোবর লেক থেকেই এই 3টি যে নদীর উৎপত্তি। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস নিডস ম্যাক্সিমাম ওয়াটার পার হেক্টর? তো পার হেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে জল লাগে নিচের কোনটি চাষ করার জন্য? নিচের কোন শস্যটি চাষ করার জন্য, নিচের কোনটি চাষ করার জন্য অ্যাকচুয়ালি যে সবচেয়ে বেশি পরিমাণে জল লাগে হেক্টর প্রতি হিসাবে সবচেয়ে বেশি জল লাগে নিচের কোনটি চাষ করার ক্ষেত্রে? তো বন্ধুরা সঠিক উত্তর কী হবে? ইয়েস, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। উত্তরটি হবে সুগার কেন, আখ। সুগার কেন যে ফসল, এই ফসলটি চাষ করতে হেক্টর প্রতি সর্বাধিক জলের প্রয়োজন পড়ে। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রেনেজ সিস্টেম ফল ইনটু বে অফ বেঙ্গল? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে নিচের কোন 3টি? দেখো এখানে 3টি দেওয়া আছে প্রত্যেকটি অপশানে, এ বি সি 3টি অপশানেই কিন্তু 3টি করে নদীর নাম দেওয়া আছে। তো এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন নদীগুলি গিয়ে লাস্ট পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। বঙ্গোপসাগরে গিয়ে কোন নদীগুলি পড়েছে? কোশ্চেন নাম্বার 13। তো তোমরা সবাই আনসার করো। তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, তোমাদের স্টাডি অনেকটা এফেক্টিভ হচ্ছে। ইয়েস, তো এখন আমি বলছি যে এখন সঠিক উত্তরটি কী হবে? এখানে আমি বলছি যে অপশান এ, গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড গোদাবরী। গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড গোদাবরী এই 3টি নদী সর্বশেষে গিয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস হ্যাজ জেনারেশনস অফ পাওয়ার মোর দ্যান ইরিগেশন অ্যাজ ইটস মেইন পারপোজ? নিম্নলিখিত কোন বাঁধটির মূল উদ্দেশ্য হিসেবে সেচিংয়ের চেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রডিউস করা হচ্ছে? সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রডিউস করা হচ্ছে কোন নিচের কোন ড্যাম থেকে? এখানে 4টি ড্যামের নাম দেওয়া আছে। তো এই 4টি ড্যাম থেকে কোন ড্যাম সবচেয়ে বেশি পরিমাণে কি জেনারেট করে? পাওয়ার, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ সবচেয়ে বেশি জেনারেশন করা যায় কোনটা থেকে? ইয়েস ফ্রেন্ড, এখানে সঠিক উত্তরটি কী হবে? হ্যাঁ, অপশান এ, গান্ধী সাগর যে ড্যামটি আছে ওই ড্যামটি থেকে সবচেয়ে বেশি করা হয়?
জেনারেশন করা হয় পাওয়ার। ইয়েস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ রিভার হ্যাভ দেয়ার সোর্স অফ অরিজিন ইন তিব্বত? তিব্বত থেকে কোন নদীর উৎস? তিব্বতে নদীগুলির উৎস। তো এখানে কোন নদীগুলির উৎস তিব্বত, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তোমাদের সময় শুরু যে তিব্বত থেকে উৎপত্তি হয়েছে কোন নদীগুলির। ইয়েস ফ্রেন্ড, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসা। তো তোমাদের স্টাডি কতটুকু এগোচ্ছে এটা তোমরা এই মক টেস্টের মাধ্যমে বুঝে যাবে, যে জিওগ্রাফি পার্টে আমরা কতটুকু আমাদের হয়েছে আর কতটুকু আরও বেশি পড়তে হবে কি হবে না। এটা ফার্স্ট ক্লাস মক টেস্ট জিওগ্রাফির উপরে। আমরা যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তবে আমরা তোমাদের জন্য আরও জিওগ্রাফি মক টেস্ট নিয়ে আসব। তো এখানে তোমাদের সময় শেষ। এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, ব্রহ্মপুত্র, ইন্ডাস অ্যান্ড সুতেজ। এই তিনটি উৎপত্তি হয়েছে তিব্বত থেকে। ইয়েস ফ্রেন্ড, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নম্বর 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট রিভার্স অফ ইন্ডিয়া ডাজ নট অরিজিনেট ফ্রম ওয়েস্টার্ন ঘাট? নিচের কোন নদীটি ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপত্তি হয়নি? ওয়েস্টার্ন ঘাট থেকে কি হয়নি? উৎপত্তি হয়নি, ডাজ নট অরিজিনেট। ইয়েস, তাহলে বলা হচ্ছে এখানে যে উৎপত্তি হয়নি ওয়েস্টার্ন ঘাট থেকে। কোন নদীটির উৎপত্তি ওয়েস্টার্ন ঘাট থেকে হয়নি? ইয়েস, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। চলো এখন আমরা সঠিক উত্তরটি করে নিই। এখানে সঠিক উত্তরটি কী হবে? কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হবে অপশান ডি, মহানদী। মহানদী যে রিভারটি, ওই রিভারটি ওয়েস্টার্ন ঘাট থেকে কিন্তু উৎপত্তি হয়নি। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস অর রিজনস ইজ মোস্ট প্রোন টু আর্থকুইক? ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ। নিচের কোন অঞ্চলটি ভূমিকম্প হতে পারে এরকম ঝুঁকিপূর্ণ অঞ্চল? তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময়টা শেষ। তো এখন কোশ্চেন নাম্বার 17 কি বলেছিল? বলেছিল যে কোনটি সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল। তো এখানে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে অপশান এ, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র ভ্যালি। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী উপত্যকায় যে সমস্ত অঞ্চল আছে, গঙ্গা ব্রহ্মপুত্র নদী উপত্যকায় যে অঞ্চল, যে এলাকা, ওইখানেই সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল এখানে বলা হচ্ছে। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে চেষ্টা করছি। যদি আমাদের ক্লাস তোমাদের কাছে এফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করবে। আর যারা নতুন এসছো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আপকামিং ডেজে আমরা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। তোমাদের এক্সামটা যাতে ভালো হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা তোমাদের জন্য জিওগ্রাফি পার্ট থেকে কিন্তু আজকে তোমাদের কথা অনুসারেই আমরা মক টেস্ট নিয়ে এসেছি। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 18টা করে নিই। 18-এ বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ লিডস ইন দ্য প্রোডাকশন অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড ইটস প্রোডাক্টস ইন দ্য ওয়ার্ল্ড? অ্যালুমিনিয়াম, নিচের কোন দেশটি বিশ্বের মধ্যে অ্যালুমিনিয়াম এবং এর যে অ্যালুমিনিয়াম দিয়ে যে বানানো যে পণ্য, যে জিনিস, সেই সমস্ত তারা উৎপাদনে তারা নেতৃত্ব দিচ্ছে? নিচের কোন দেশটি? ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু। তোমরা সবাই অ্যান্সার করো কমেন্ট বক্সে তাড়াতাড়ি। ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তরটি কী হবে? কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, ইউএসএ মধ্যে যে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম আছে এবং অ্যালুমিনিয়ামকে ব্যবহার করে তারা যে সমস্ত জিনিসপত্র বানায়, উৎপাদন তারা সবচেয়ে বেশি করে, উৎপাদনও সবচেয়ে বেশি করে এই অ্যালুমিনিয়ামকে ব্যবহার করে। যদি আমরা বলি প্রোডাকশনের দিক দিয়ে, শুধুমাত্র যদি বলতো এখানে প্রোডাকশনের দিক দিয়ে সবচেয়ে কোন দেশ, তাহলে কিন্তু আমরা আনসার করতাম চীন, শুধুমাত্র প্রোডাকশন বললে। কিন্তু এখানে প্রোডাকশনের পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে যে অ্যালুমিনিয়াম যে প্রোডাকশন তো হচ্ছে, পাশাপাশি অ্যালুমিনিয়ামের যে পণ্য, সেই সমস্ত পণ্যগুলি উৎপাদনেও নেতৃত্ব দিচ্ছে বিশ্বের মধ্যে। তাই আমরা এখানে আনসার করেছি ইউএসএ। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 19, দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর দ্য কাল্টিভেশন অফ কটন? তুলো চাষের জন্য
যে অ্যাপ্রোপ্রিয়েট যে রিজন আছে, আইডিয়াল রিজন এটি কোনটি তুলো চাষের জন্য? তুলো চাষের জন্য আইডিয়াল রিজন কোনটি? তো তোমরা সবাই আনসার করো, তোমাদের সময়টা শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো এখন সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, দ্য ডেকান প্লেটো। ডেকান প্লেটো যে অঞ্চলটি, সেই অঞ্চলটি তুলো চাষের জন্য সবচেয়ে বেশি আইডিয়াল অঞ্চল। কোশ্চেন নাম্বার 20, দ্য মোস্ট ফার্টাইল রিজন। সর্বাধিক উর্বর অঞ্চল কোনটি? সর্বাধিক উর্বর অঞ্চল কোনটি? তোমরা সবাই আনসার করো, এটা সবার পারার কথা। ইয়েস ফ্রেন্ড, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। ইয়েস ইয়েস, গুড গুড গুড। হ্যাঁ ফ্রেন্ড, তোমাদের সময়টা শেষ। তো এখন আমাদের আনসার করার পালা। যে কোশ্চেন নাম্বার 20, রাইট আনসার কী হবে? অপশান সি, দ্য ইন্ডো গাঙ্গেটিক প্লেন। দ্য ইন্ডো গাঙ্গেটিক প্লেন যেটা, এখানেই এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা ভারতের সর্বাধিক উর্বর অঞ্চল, যেখানে কৃষিকাজ সবচাইতে বেশি হয়। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অ্যাকাউন্টস for over 90% of Indian annual coal production? নিচের কোন গ্রুপে ভারতের 90%-এরও বেশি কয়লা উৎপাদন করে? কোন গ্রুপটি? নিচের কোন গ্রুপটি ভারতের মধ্যে 90%-এরও বেশি কয়লা উৎপাদন করে? এখানে রাজ্যের নাম দেওয়া আছে। তো নিচের কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি করে কয়লা উৎপাদন, 90%-এরও বেশি করে থাকে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ, বিহার, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। বিহার, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই তিনটি রাজ্য মিলে ভারতবর্ষের মধ্যে 90%-এরও বেশি কয়লা উৎপাদন করে। কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ সোয়েল আর মোস্টলি কনফাইন্ড টু রিভার বেসিনস অ্যান্ড কোস্টাল প্লেন ইন ইন্ডিয়া? নিম্নলিখিত কোন ধরনের মাটি বেশিরভাগ ক্ষেত্রে নদীর অববাহিকা এবং উপকূলবর্তী যে সমভূমি আছে সেই সমভূমিতেই সীমাবদ্ধ? নিচের কোন ধরনের মাটি নদীর অববাহিকা এবং উপকূলীয় যে সমভূমি আছে সেই সমভূমির মধ্যে সীমাবদ্ধ? তোমরা সবাই আনসার করো কমেন্ট বক্সে। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা এখন সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, সঠিক উত্তরটি হবে অপশান এ, অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল যেটি আছে এটি নদীর অববাহিকা এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে সীমাবদ্ধ থাকে। কোশ্চেন নাম্বার 23, দ্য টু স্টেটস অফ ইন্ডিয়া মোস্ট রিচলি এন্ডাউড উইথ আয়রন ওর। তাহলে যে বলছে যে লৌহ আকরিকে সমৃদ্ধশালী, সর্বাধিক লৌহ আকরিকে সমৃদ্ধশালী কোন দুটি স্টেট সবচেয়ে বেশি লৌহ আকরিকে শক্তিশালী, সমৃদ্ধশালী? ইয়েস, তোমাদের সময়টা আমি স্টার্ট করে দিই। ইয়েস, সময় শুরু। এখন তোমরা সবাই কমেন্ট বক্সে আনসার করো। ইয়েস ফ্রেন্ড, ভেরি গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। গুড গুড। হ্যাঁ, চলো আমরা এখন আমি আনসারটা দিয়ে দিই, তোমরা সবাই মিলিয়ে নেবে এবং অবশ্যই ক্লাসের শেষে জানাবে কে কত পেলে। তো কোশ্চেন নাম্বার 23, সঠিক উত্তরটি কী হবে? অপশান এ, বিহার অ্যান্ড উড়িষ্যা। বিহার অ্যান্ড উড়িষ্যা, সঠিক উত্তর হবে বিহার অ্যান্ড উড়িষ্যা। বিহার এবং উড়িষ্যাতেই লৌহ আকরিক সর্বাধিক সমৃদ্ধশালী যে দুটি স্টেট, এটি হচ্ছে বিহার এবং উড়িষ্যা। কোশ্চেন নাম্বার 24, হোয়েন ইট ইজ নুন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে, যখন আমাদের দেশে নুন মনে করো দুপুর 12টা বাজে, এট এলাহাবাদ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এলাহাবাদে যখন 12টা বাজে দুপুর 12টা, দ্য টাইম এট গ্রিনউইচ, তখন গ্রিনউইচের মধ্যে, গ্রিনউইচ যে লন্ডন যে মূল মধ্যরেখাটি গ্রিনউইচ শহরের মধ্য দিয়ে এসছে আমরা জানি, তো ওই লন্ডনের গ্রিনউইচে তখন কয়টা বাজবে? ইয়েস ফ্রেন্ড, যখন ভারতবর্ষে দুপুর 12টা বাজবে তখনই গ্রিনউইচ লন্ডনের মধ্যে তখন কয়টা বাজবে? তোমাদের সময় শুরু। তোমরা সবাই আনসার করো। আজকের এই ক্লাসটি এলডিসি, গ্রুপ ডি, এমটিএস এর পাশাপাশি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমরা করাচ্ছি। যারা টেটের প্রিপারেশান নিচ্ছ, আমাদের এখানে আমাদের ক্লাসের মধ্যে প্রেজেন্ট আছো, তোমরা অবশ্যই
ক্লাসটি দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ অবশ্যই এগুলি কিন্তু টেটের জন্য ইম্পর্টেন্ট, কারণ টেটের মধ্যেও জিওগ্রাফি পার্ট আছে, আর জিওগ্রাফি পার্টের মধ্যে তো ইন্ডিয়ান জিওগ্রাফি আছেই, এবং এই সমস্ত কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। টেটেও এই সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট, পাশাপাশি এলডিসি তো আছেই। তো আমরা এখন স্পেশালি এলডিসির উপর গুরুত্ব দিচ্ছি। আফটার এলডিসি এক্সাম আমরা অবশ্যই টেটের ক্লাসগুলিও নিয়ে আসবো তোমাদের জন্য। যারা টেটের প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমাদের সাথে থাকবে। তো চলো আমরা এখন সঠিক উত্তরটি করে দিই। সঠিক উত্তরটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। যখন ভারতবর্ষে দুপুর 12টা বাজবে তখন লন্ডনে 6:30 বাজবে। ঠিক আছে, ওরা আমাদের থেকে এতটা এগিয়ে আছে। কোশ্চেন নাম্বার 25, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন? কোন দেশের বৃহত্তম উপকূল রেখা আছে? বৃহত্তম যে উপকূল রেখা এটি কোন দেশের মধ্যে আছে? বৃহত্তম উপকূল রেখা। তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন? কোস্ট লাইন সবচেয়ে বেশি এবং বৃহত্তম যে কোস্ট লাইন এটা কোন দেশের মধ্যে আছে? তো বন্ধুরা, বৃহত্তম কোস্ট লাইন আছে কানাডার মধ্যে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26, দ্য নাম্বার অফ মেজর পোর্টস ইন ইন্ডিয়া ইজ? ভারতের যে বড় বন্দর, ভারতের মধ্যে বন্দর কয়টি? বন্দরের সংখ্যা, ভারতের মধ্যে মোট কয়টি বন্দর আছে? এগুলি এখন এখানে ফাইন্ড আউট করতে হবে। তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। গুরুত্ব সহকারে যারা মক টেস্ট দিচ্ছ তারা সবাই উপকৃত হচ্ছ এটা আশা করছি, এবং এই মক টেস্ট চলাকালীন তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা করবে। যারা মনোযোগ সহকারে করবে তারা অবশ্যই প্রত্যেকটি কোশ্চেনের আনসার ক্লাস চলাকালীন, সেশন চলাকালীন শিখে নিতে পারবে। আমরা এই জন্য তোমাদেরকে যথেষ্ট টাইম দিচ্ছি প্রত্যেকটি কোশ্চেনের উপরে, ভালোভাবে কোশ্চেনটি পড়ে তারপরে আনসার করার। ইয়েস, তো এখানে সঠিক উত্তরটি কী হবে? ভারতবর্ষের যে বন্দর, সেই বন্দর কয়টি আছে? অপশান সি 13। 12টি আছে গভর্নমেন্টের আছে 12টি, এবং একটি আছে প্রাইভেট। টোটাল আছে 13টি। কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া? কোনটি পেনিনসুলার রিভার? তোমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তোমরা সবাই আনসার করো কমেন্ট বক্সে, কোনটি পেনিনসুলার রিভার? ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, অনেকটা ভালো লাগে। হ্যাঁ, চলো এখন সঠিক উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 27 সঠিক উত্তর হবে কৃষ্ণা। যে কোনটি পেনিনসুলার রিভার? তো কৃষ্ণা নদীটি হচ্ছে একটি উপদ্বীপীয় বা পেনিনসুলার রিভার, কৃষ্ণা। ইয়েস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 28, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর প্রেজেন্ট ক্রাইসিস ইন দ্য জুট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া? যে পাট শিল্প আছে ভারতবর্ষের মধ্যে, সেই পাট শিল্প এখন সংকটে আছে। আমরা দেখো আমাদের ত্রিপুরা রাজ্যে হাঁপানিয়াতে একটি পাটকল, কিন্তু এটা চালু নেই। পাটকলটি এখানে কোনো প্রোডাকশন হয় বলে আমার জানা নেই, এখানে প্রোডাকশন হয় না অ্যাকচুয়ালি। তো দেখো বলছে যে এই যে ভারতের যে পাট শিল্প এটা এখন সংকটে আছে। তো সংকটের কারণ কি? এই কারণটা এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। চলো তোমাদের সময় শুরু। তোমরা সবাই দেখো, এবং দেখো নিচে দেওয়া আছে। ইয়েস ফ্রেন্ড, অপশান যে ওয়ানে বলছিল দ্য ডিক্লাইন ইন ওভারসিজ মার্কেট। যে ওভারসিজ মার্কেট এটা পাচ্ছে না, তার জন্য যে ওভারসিজ মার্কেট যে বিশ্বের বাজারে পাটের যে চাহিদাটা এটা সেরকমটা নেই। পাটের যে বিকল্প আছে ওই বিকল্পগুলি মানুষ বেশি পরিমাণে ব্যবহার করছে, এবং টুতে বলছে ইনঅ্যাডিকুয়েটলি সাপ্লাই অফ এই যে মেটেরিয়াল যেটা পাট শিল্পের জন্য, এই যে পাট অ্যাকচুয়ালি চাষ করতে হবে, এটা ওই পাট চাষই করে না মানুষ। এখন পাট চাষের পরিমাণ অনেকটা কমে গেছে পাট চাষ করা। কৃষকরা পাট চাষ করে বেশি মুনাফা হয়তো বা অর্জন করতে পারে না, তার জন্য পাট চাষে ওনারা বেশি একটা তারা উৎসাহ দেখায় না। তো দুটা গেল। 3 নম্বরে বলছে স্টিফ কম্পিটিশন ফ্রম সিনথেটিক প্যাকিং ম্যাটেরিয়ালস। এই যে সিনথেটিক যে প্যাকিং এদের সাথে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনটা কম। এখানে বলছে স্টিফ, কম কম্পিটিশন বলছে। অ্যান্ড 4 সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স গিভেন। ইয়েস, এখানে 4 হবে না,
এখানে এটা একটু ভুল হয়েছে। তো এখানে আমাদেরকে বলছে যে নিচে থেকে সিলেক্ট করতে হবে যে অপশন এ হবে, বি নাকি সি নাকি ডি। তো তোমরা সবাই অবশ্যই আনসার করেছো। এখন আমি তোমাদেরকে সঠিক উত্তরটি বলছি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। ইয়েস, অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো অপশন এতে বলা হচ্ছে 1 and 2, আর 1 and 2 এখানে অথেন্টিক বলেছে যে দ্য ডিক্লাইন ইন ওভারসিজ মার্কেট, হ্যাঁ বিশ্বের বাজারে এটা এখন ততটা চাহিদা নেই। ইনঅ্যাডেকুয়েটলি সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল যেটা আছে, র ম্যাটেরিয়াল জুট ইন্ডাস্ট্রির জন্য, পাট শিল্পের জন্য এটারও যথেষ্ট অভাব রয়েছে। তাই আজকে দিনে ভারতের যে পাট শিল্প এটি কিন্তু সংকটে আছে। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বন্ধুরা, এক্সামের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে কোশ্চেন আসবেই, এরকম কোশ্চেন অনেকটাই এক্সাম হলে থাকার চান্স আছে। তো তোমরা সহজ কঠিন সব রকমভাবেই পড়তে হবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, তবেই আমরা এক্সাম হলে ভালো রেজাল্ট করতে পারবো। যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে, প্রত্যেকটি বিষয় ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। তো দেখো, দ্য রিভার গোদাবরী ইজ অফেন রেফার্ড টু অ্যাজ বৃদ্ধ গঙ্গা বিকজ, যে গোদাবরী নদী আমরা তো এমনিতে জানি যে হ্যাঁ গোদাবরী, বৃদ্ধ গঙ্গা কোনটিকে বলা হয়? গোদাবরীকে। ইয়েস, তো বৃদ্ধ গঙ্গা গোদাবরীকে বলা হয়। এখানে একটি কোশ্চেন আনসার পেয়ে গেলাম, ভালো কথা। কিন্তু এখানে বলেছে যে গোদাবরী নদীটিকে যে বৃদ্ধ গঙ্গা বলা হয়, এর কারণ কি? কারণটা আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তোমাদের সময় শুরু। আমি 10 সেকেন্ডের পরিবর্তে তোমাদেরকে আজকের ক্লাসে প্রায় বেশি সময় দেওয়ার চেষ্টা করছি, বিকজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে যে কোশ্চেনগুলি আসে এই কোশ্চেনগুলি একটু বেশি সময় নিয়ে নেবে আমাদের। তো তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আনসার করার চেষ্টা করো যে গোদাবরীকে আমরা কেন বৃদ্ধগঙ্গা বলে থাকি, বৃদ্ধগঙ্গা বলে থাকি কোন নদীকে? গোদাবরীকে। তো কেন বলে থাকি এটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তোমাদের সময় শেষ, এখন আমি তোমাদেরকে বলছি কেন। ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কেন? অফ ইটস লার্জ সাইজ অ্যান্ড এক্সটেন্ট অ্যামং দ্য পেনিনসুলার রিভার, পেনিনসুলার যে রিভারগুলি আছে, তো পেনিনসুলার রিভারগুলির মধ্যে এই যে গোদাবরী নদীটি, এটি সাইজে লার্জ, বৃহত্তম। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো এটা থেকে বোঝা যায় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন? এই গঙ্গা নদী যেমন বৃহত্তম, ঠিক তেমনি দক্ষিণ ভারতের হিসাবে আমরা চিন্তা করলে তখন দেখবো যে হ্যাঁ দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু সাইজে সবচেয়ে বৃহত্তম যে নদী এটি আছে পেনিনসুলার রিভার গোদাবরী। ইয়েস, এই কারণে আমরা গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা বলে থাকি। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 30, রিভার ব্রহ্মপুত্র পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি, যে ব্রহ্মপুত্র নদীটি আছে এটি হুইচ কান্ট্রি, এটি একটি কান্ট্রির উপর দিয়ে বয়ে যায় নাকি আরও বেশি কান্ট্রিজ? হুইচ কান্ট্রি অর কান্ট্রিজ? রিভার ব্রহ্মপুত্র পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি অর কান্ট্রিজ? তো তোমাদের সময় শুরু, তোমরা আনসার করো যে সঠিক উত্তরটি কী হতে পারে। এখানে এতে বলা আছে ভুটান, বিতে আছে মায়ানমার, সিতে আছে বাংলাদেশ, এবং এখানে দেখো অপশান এ বি সি ডি এরকম 4টি অপশান আমরা রেখে দিয়েছি তোমাদের জন্য। তো এখন দেখো যে কোনটি সঠিক উত্তর হতে পারে। যে ব্রহ্মপুত্র নদীটি একটি দেশের উপর দিয়ে যায়, যদি একটি দেশের উপর দিয়ে যায় তাহলে কোন দেশ, একের বেশি হলে, এটাও এখানে অপশানে দেওয়া আছে, তোমরা ঠিক করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের যথেষ্ট সময় দিয়ে দিলাম। তো এখন আমরা আনসার করি। কোশ্চেন নাম্বার 30, সঠিক উত্তরটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, অপশান সি, অনলি 3। তো অনলি 3 এই যে বলছে বাংলাদেশ। ইয়েস, বাংলাদেশের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে। ভারতবর্ষে যে রিভার ব্রহ্মপুত্রটি আছে, ভারতবর্ষের ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশের মধ্যে দিয়ে যায়। ইয়েস, ভারতবর্ষ ছাড়া কিন্তু, ভারতবর্ষ হিসেব করলে এখানে হবে না, কারণ এখানে অপশন তো দেয়নি। ভুটান, মায়ানমার, তো ভুটানের উপর দিয়ে কি গিয়েছে? যায়নি। মায়ানমারের উপর দিয়ে গিয়েছে? যায়নি। তো কোন দেশের উপর দিয়ে গিয়েছে? বাংলাদেশের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদীটি গিয়েছে। ইয়েস, বাংলাদেশে যখন প্রবেশ করেছে, এটা কোথায়? এটা ওই আসামের যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, করিমগঞ্জ, ওইখানে এসেই কিন্তু ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। কোশ্চেন নাম্বার 31, হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইব পপুলেশন? কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শিডিউল ট্রাইব পপুলেশন আছে? তোমাদের সময় শুরু। আমরা এর পূর্বের একটি ক্লাসে এই কোশ্চেনটি রেখেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই আমরা রিপিট করতে চেষ্টা করি তোমাদের জন্য, যাতে আমাদের সেশনের মধ্যেই প্রত্যেকটি কোশ্চেন আনসার শেখা হয়ে যায়। ইয়েস ফ্রেন্ড, তো এখানে সঠিক উত্তরটি কী হবে? অপশান বি, মিজোরাম।
মিজোরামের মধ্যে সবচেয়ে বেশি শিডিউল ট্রাইব পপুলেশন আছে। কোশ্চেন নাম্বার 32, ইন হুইচ ইয়ার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ওয়াজ এস্টাবলিশড? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে সংস্থাটি আছে, যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকটি আছে, ওইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এস্টাবলিশ ইয়ার হচ্ছে 32, অপশন সি। ইয়েস ফ্রেন্ড, 1985 সালে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এস্টাবলিশ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টি ইন ইন্ডিয়া? সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোন রাজ্যটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমরা সবাই কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, চলো, সময় শেষ। তো এখন আমরা আনসার করি আসাম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। যে আসাম যে রাজ্যটি আছে, আসাম রাজ্যটি সবচেয়ে বেশি কি উৎপাদন করে? চা উৎপাদন করে। সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য, সবচেয়ে বেশি উৎপাদন করে আসাম। ইয়েস ফ্রেন্ড। তো চলো আমরা নেক্সট কোশ্চেন করে নিই। তোমরা বলেছিলে তোমাদের জন্য বেশি কোশ্চেন আনতে, তাই আমরা চেষ্টা করি তোমাদেরকে বেশি কোশ্চেন আনসার দেওয়ার জন্য, যাতে করে তোমাদের যে এক্সাম, সেই এক্সামের প্রিপারেশনটা অনেকটা ভালো হয়। ইয়েস ফ্রেন্ড। তো চলো, এখানে বলছে হুইচ সিটি ইজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন, সিলিকন উপত্যকা বলা হয় কোন, নিচের কোনটিকে? ইয়েস, মুম্বাই দেওয়া আছে, দিল্লি দেওয়া আছে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, 4টি অপশন দেওয়া আছে। তোমরা আনসার করো, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময়টা শেষ। তো এখন আমরা সঠিক উত্তরটি দিয়ে দিই। বেঙ্গালুরু হবে সঠিক উত্তর। ভারতের যে সিলিকন উপত্যকা, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় বেঙ্গালুরুকে। ইয়েস ফ্রেন্ড। চলো আমরা নেক্সট কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 35, বাই হুইচ গ্যাসেস ইজ এয়ার পলিউশন কজড? নিচের কোন গ্যাসের কারণে এয়ার পলিউশন হয়? অপশন এতে কি আছে? সালফার ডাইঅক্সাইড, বিতে আছে কার্বন ডাইঅক্সাইড, সিতে আছে অক্সিজেন, ডিতে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো বায়ু দূষণ হয় নিচের কোন গ্যাসের কারণে? তোমরা সবাই কমেন্ট বক্সে আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো যে এয়ার পলিউশন যে কারণ, এখানে অপশন এ হবে সঠিক উত্তর। সালফার ডাইঅক্সাইডের যে গ্যাস, এই গ্যাসটি বায়ু দূষণের জন্য দায়ী। কোশ্চেন নাম্বার 36, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন মেজর সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ ফর আইটি ইন্ডাস্ট্রি? যে আইটি ইন্ডাস্ট্রি আছে, ইনফরমেশন টেকনোলজি যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির মধ্যে যে মেজর সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ সবচেয়ে বেশি কোনটাতে, কোন সোর্সে সবচেয়ে বেশি ফরেন যে এক্সচেঞ্জ এটা হয়? তো তোমাদের সময় শুরু। ফরেন এক্সচেঞ্জ সবচেয়ে বেশি যে আইটি ইন্ডাস্ট্রি আছে, আইটি ইন্ডাস্ট্রির মধ্যে থেকে নিচের কোনটা থেকে সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ হয়? ইয়েস ফ্রেন্ড, এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, বিজনেস প্রসেস আউটসোর্সিং হবে BPO, বিজনেস প্রসেস আউটসোর্সিং ইজ দ্য রাইট আনসার। Question number 37, which of the following factors are not necessary to set up an iron and steel plant? আয়রন এবং স্টিল প্লান্ট গঠন করার জন্য কোন ফ্যাক্টরটি বলছে নেসেসারি নয় কোন ফ্যাক্টরটি? তোমাদের সময় শুরু। কোন ফ্যাক্টরটি নেসেসারি নয়, এটা আমাদেরকে এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তো পজিটিভগুলা রাখো, নেগেটিভটা বের করো, আনসার পেয়ে যাবে। ইয়েস ফ্রেন্ড, এখানে সঠিক উত্তরটি কি হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, নিয়ারনেস টু এ ওয়াটার বডি টু ডিসচার্জ ওয়েস্ট। নিয়ারনেস টু এ ওয়াটার বডি টু ডিসচার্জ ওয়েস্ট। তো বন্ধুরা, পার্শ্ববর্তী কোনো নদী থাকতে হবে না, কিন্তু এখানে বলা হচ্ছে যে আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট গড়ে তোলার জন্য পাশে নদী থাকতে হবে, এটা কোনো বাধ্যকতা নেই, কারণ এখান থেকে এরকম কোনো ওয়েস্ট পদার্থ বের হয় না যেটা আমরা নদীতেই ফেলতে হবে। তো উপরে যে তিনটা, এটা এখানে পজিটিভ বলছে। প্রক্সিমিটি টু আয়রন, ইয়েস আয়রন তো লাগবেই যদি আমি আয়রন ইন্ডাস্ট্রি স্টার্ট করি। অ্যাভেলেবিলিটি অফ কুকিং কোল, কয়লা তো লাগবেই, কারণ আয়রনগুলোকে আমাদেরকে পোড়াতে হবে।
গুড রিসোর্স অফ লিমস্টোন অ্যান্ড ম্যানেজিস, ইয়েস এগুলো ম্যাগনিজ কি বলছে, ইয়েস ম্যাগনেসিয়াম, তো এগুলো লাগবে। তো বন্ধুরা সরি বন্ধুরা, এখানে ম্যাগনেসিয়াম নয়, এটা হবে ম্যাঙ্গানিজ। ইয়েস ফ্রেন্ড, ম্যাঙ্গানিজ বলছে যে গুড রিসোর্স অফ লাইমস্টোন অ্যান্ড ম্যাঙ্গানিজ, তো এগুলো লাগবে আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট গড়ে তোলার জন্য। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, যে নিয়ারনেস টু এ ওয়াটার বডি টু ডিসচার্জ ওয়েস্ট। এখানে থেকে আয়রন স্টিল প্লান্ট থেকে এরকম কোনো ডিসচার্জ বা ওয়েস্ট বের হবে না যেগুলি আমরা নদীতেই নিক্ষেপ করতে হবে। তাই এখানে আমরা ঠিক করেছি অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 38, মোস্ট অফ দ্য ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট ইন ইন্ডিয়া আর লোকেটেড। যে ভারতবর্ষের যে ইন্টিগ্রেটেড যে সমৃদ্ধশালী যে স্টিল প্লান্ট আছে, এটি কোথায় আছে, কোথায় অবস্থিত, কোন অঞ্চলে অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো সঠিক সময়ের মধ্যে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তোমরা করছো ফুললি, এবং তোমাদের এই ফুল ডেডিকেশন যে মক টেস্টে তোমরা সবাই পার্টিসিপেশন যে করছো, এটা অনেকটা ভালো লাগে। ইয়েস, এভাবে আমাদেরকে তোমরা কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাবে। অবশ্যই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত একের পর এক গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই নিয়ে আসার চেষ্টা রাখবো। তো এখানে যে কোশ্চেন নাম্বার 38-এর আনসারটি হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। ছোটনাগপুর যে মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, মোস্ট অফ দ্য ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট ইন ইন্ডিয়া আর লোকেটেড। ইয়েস। কোশ্চেন নাম্বার 39, দ্য ফার্স্ট সিমেন্ট প্লান্ট ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে প্রথম সিমেন্ট প্লান্ট কবে সেট আপ করা হয়েছে? তোমাদের কবে করা হয়েছে? 1904-এ করা হয়েছে। কোথায় করা হয়েছে? তো সিমেন্ট প্লান্ট প্রথম এস্টাবলিশ করা হয়েছে ভারতবর্ষে কবে? 1904-এ। তো কোথায় করা হয়েছিল বন্ধুরা, এটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তোমরা সবাই কমেন্ট বক্সে আনসার করেছো, ইয়েস তোমরা সবাই রাইট। তো এখন আনসারটি কি হবে? 39-এর আনসারটি হবে অপশন ডি, চেন্নাই। চেন্নাইয়ের মধ্যে ভারতবর্ষের প্রথম সিমেন্ট প্লান্ট এস্টাবলিশ করা হয়েছিল 1904 সালে চেন্নাইতে। কোশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নোন এজ ইলেকট্রনিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোন শহরটিকে ইলেকট্রনিক ক্যাপিটাল বলা হয়? তোমাদের সময় শুরু। নিচের কোন শহরটিকে ইলেকট্রনিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো এখন এখানে সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, অপশান সি, বেঙ্গালুরু। বেঙ্গালুরু যে সিটি, বেঙ্গালুরু সিটিকে ইলেকট্রনিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের প্রথম মক টেস্ট জিওগ্রাফির উপরে। আমরা আগামী দিনে তোমাদের জন্য আরও জিওগ্রাফি ক্লাস নিয়ে আসবো, এরকম জিওগ্রাফি মক টেস্টের সেশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই জানাবে কেমন হলো ক্লাস, কীরকম লাগলো, এবং অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে যে কে কত পেয়েছো। আমাদেরকে অনেকটা মোটিভেট করে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে। আমরা তোমাদের জন্য ইংলিশ ক্লাসও শুরু করে দিয়েছি। তো তোমরা প্রত্যেকটি ক্লাস ইম্পর্টেন্ট সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে, এবং অবশ্যই এক্সাম হলে তোমরা উপকৃত হবে বলে এটা আমাদের আশা। আমরা অনেকটা স্টাডি করে, অনেকটা সার্চ করেই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আসার চেষ্টা রাখছি, এবং এইভাবে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাব। ইয়েস ফ্রেন্ড, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা বেল আইকনটাও ক্লিক করে নেবে, তাহলে নোটিফিকেশনটা সঠিক সময়ে তোমাদের কাছে চলে যাবে। এবং অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এভাবে তোমরা সবাই প্রতিনিয়ত আমাদের সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও। আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। ওইখানে আমরা প্রত্যেকটি ক্লাসের PDF তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রতিনিয়ত। ইয়েস ফ্রেন্ড, তাহলে চলো আজকে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ অল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।